আজ জানিয়ে দেব আজকের 30টি বড় ও গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। প্রথমে দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশকে ধাক্কা, চর থাপ্পড় ঘুষি, সরকারি কাজে বাধা, আটক 12। আপনি বোঝালেন তো সরস্বতী কেবল হিন্দুদের দেবী, তাতে ফল কি হলো? নাম না করে প্রাক্তনকে খোঁচা শুভেন্দুর। নেপাল বিপর্যয়, খোঁজ মিলছে না কলকাতা সহ এ রাজ্যের অনেক পর্যটকের। প্রয়াত তৃণমূল নেতা মুকুল রায়ের পুত্রবধূ নিখোঁজ। বাংলায় শিল্পের অমৃতকাল, নিউ টাউনে তথ্য প্রযুক্তি কেন্দ্রের অফিস উদ্বোধন, মুখ্যমন্ত্রীর বিপুল কর্মসংস্থান। কাজ শেষ করতে হবে 10ই অক্টোবরের মধ্যে, মহালয়ার আগে রাজ্যের সব রাস্তা মেরামত করার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। ভারতও পার পাবে না, হরপা বানের হুঁশিয়ারি, প্রতিবেশীকে সতর্ক করে। আর কি বার্তা নেপালের? বাদ পড়া নামগুলোর 90%ই বৈধ। বিস্ফোরক তথ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে চরম জল্পনা। পিএম কিষাণ যোজনায় বাম্পার চমক, 24তম কিস্তিতে কি 1,04,000 টাকা পাবেন কৃষকরা? বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। ইতিহাসে বন্দে মাতরম না পড়িয়ে এদের পড়ানো নিয়ে আপত্তি মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা ভান্ডারে আবেদন স্ট্যাটাস কতদিন পর্যন্ত আন্ডার প্রসেস থাকতে পারে? জরুরি সরকারি নিয়ম জেনে নিন। অভিষেক কি নিজেকে অক্ষয় কুমার ভাবছেন? ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড খোলা ঘিরে ধস্তাধস্তি, আক্রমণ সুকান্তর। 20 এনসিপিআই সাংসদকে স্পিকারের নোটিশ, ব্যক্তিগত স্বার্থে দল দেশের কোনো লাভে আসবে না, কটাক্ষ দিলীপের। দেশ বেঁচে গেল, শুভেন্দুকে ফোন করে বলেছিলেন আদানি নিউ টাউনের হাসপাতালে থাকবে গরিবের বেড। যে কোনো মুহূর্তে তলিয়ে যাবে শিশু শিক্ষা কেন্দ্র, শামসেরগঞ্জের শিক্ষিকার বাড়িতেই খুদে পড়ুয়াদের ক্লাস। তামিলনাড়ু পারলে বাংলা কেন নয়, টেট জট কাটাতে শিক্ষামন্ত্রীকে চিঠি, দিল্লিতে আন্দোলনের হুঁশিয়ারি 90,000 শিক্ষকের। পুলিশের সঙ্গে তর্কাতর্কি, পরে ফেসবুক লাইভ অভিষেকের। ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাইকোর্টে কালীঘাট তৃণমূল। রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা, জাতীয় মর্যাদার সঙ্গে আপোষ নয়, কড়া বার্তা শুভেন্দুর। তদন্ত শুরুর আগেই বড় ধাক্কা যাদবপুরে, পদত্যাগের হিড়িক পড়ে যাওয়ায় অস্বস্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজ্য জুড়ে বিলি হবে 25 লক্ষ রাখি, উৎসবে শুভেন্দু দিলেন প্রায় 9 কোটি টাকা। স্কুল থেকে গঙ্গা মাত্র 1 থেকে 2 ফুট দূরে, ভাঙনের আতঙ্কে শিক্ষিকার বাড়িতেই লেখাপড়া, মিড ডে মিল চলছে 110 পড়ুয়ার। পার্ক স্ট্রিটে দুধ গরম বিতর্ক, সরকারি আশ্রয় প্রত্যাখ্যান করে কোথায় গেলেন সীতা? পুলিশ দেখে ছাদ থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলা হলো সোনার গয়না, লেলিয়ে দেওয়া হলো কুকুর, সাতটা বুকে ফেরার হলেও উত্তরপাড়ায় ধৃত 2 আত্মীয়। সংখ্যাগরিষ্ঠ জেএনজি আরএসএস এ আছে, দাবি বিজেপি নেতার। ধর্ম যার যার, উৎসব সবার, এটা হয় না। দুর্গাপুজো নিয়ে কি দাবি বিশ্ব হিন্দু পরিষদের? এলএনটি ক্যাম্পাস আসলে মমতার ভিশন, বিধানসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ কুণাল ঘোষের। উপরে ভগবান নিচে প্রধান ভাবতে শুরু করেছিলেন নিজেদের। চাচাছোলা পঞ্চায়েত মন্ত্রী, দুর্নীতি রুখতে কি করলেন তিনি? দম্পতিকে টাকা ফেরাচ্ছেন বিজেপি যুব মোর্চার নেতা, কটাক্ষ করে পোস্ট কুণালের। সামনে এলো কোন অভিযোগ? কলকাতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাপের বিরুদ্ধে প্রতারণা হুমকির অভিযোগ, 6 বছর আগের ঘটনায় এফআইআর শ্যামপুকুর থানায়। ভূমিধসে বন্ধ গতিপথ, 2 নদীর জল জমে নতুন হ্রদ তৈরি হলো নেপাল তিব্বত সীমান্তে, 72 ঘন্টার মধ্যে ফের হরপাবানের শঙ্কা। প্রতি 1 লক্ষে 200 পুলিশ করার লক্ষ্য, 43,000 পদে নিয়োগে বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। আজ 28শে আগস্ট যুব তৃণমূলের সমাবেশ, তার আগের দিনই পুলিশকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছলেন কলকাতা পুরসভার কর্মীরা, যা ঘিরে ধুন্ধুমার বাঁধল অভিষেকের অভিষেক। ক্যামাক স্ট্রিটের অফিসের বিল্ডিং এর ছাদে তৃণমূল কংগ্রেসের একটি হোর্ডিং লাগানো ছিল, যা বেআইনি বলে জানিয়েছে কলকাতা পুরসভা, কিন্তু পুরসভা তথা পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এমনকি পুলিশ কর্মীকে গায়ের জোরে ধাক্কা, জামা ধরে টানা, এমনকি ঠেলাঠেলি, হেনস্থার ছবিও সামনে আসে। মারা হয় কিল, চর ঘুষি। পুলিশ এবং পুরকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে শেক্সপিয়ার থানার পুলিশ ঘটনাস্থল থেকে 12 জনকে আটক করেছে। কি কারণে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশ? কলকাতা পুরসভার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের অফিসের বিল্ডিং এর ছাদে বিরাট বিলবোর্ড খুব বিপজ্জনক ভাবে লাগানো ছিল। এক্ষেত্রে আইন মানা হয়নি বলেও দাবি পুরসভা। সেই কারণে অভিযোগ পেয়ে আজ পুলিশ দিয়ে নোটিশ দিয়ে
বিলবোর্ড খোলার জন্য সেখানে গিয়েছিলেন পুরো আধিকারিকরা, কিন্তু ঢোকার মুহূর্তেই তাদের বাধার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত তৃণমূল কর্মীরা পুলিশকে প্রাথমিকভাবে ঢুকতে বাধা দেয়। উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও পুলিশ কর্মীদের বচসা বাধে। অভিষেকের সামনে থেকে ফেসবুক লাইভ করে অভিষেক দাবি করেন, অফিসের সামনে থেকে লাইভ করে তিনি দাবি করেন তাদের নিজেদের পার্টি অফিসে তাদের নিজেদেরই ঢুকতে দেওয়া হচ্ছে না। পরে দেখা যায় খোলা হচ্ছে সেই বিতর্কিত বিলবোর্ড। আটক ৩। এদিকে সরকারি কাজে পুলিশকে বাধা এবং হেনস্থা ধাক্কাধাক্কির ঘটনায় ৩ জনকে আটক করে পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে এলাকা জুড়ে মোতায়েন করা হয় পুলিশ। তৃণমূল কর্মীরাও ভিড় করতে থাকেন এলাকায়। কি বললেন অভিষেক? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ তোলেন, গ্যাস কাটার দিয়ে ইন্সপেকশন করতে আসেন পুরসভার কর্মীরা, নোটিশও ঠিক ছিল না বলে দাবি করেছেন অভিষেক। কলকাতা পুরসভার দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাবাক স্ট্রিটের দপ্তরের বিলবোর্ডটি অবৈধ বা বেআইনিভাবে ফুটপাতের উপর লাগানো হয়েছিল। পূর্বতন সরকারে বাংলা সাক্ষী থেকেছে, কলেজ বিশ্ববিদ্যালয় হোক কিংবা স্কুলে সরস্বতী পুজো তাতে বাধা দান। শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপের একাধিক নিদর্শন। টিভি9 বাংলার কনক্লেভে এসে বাংলার শিক্ষা ব্যবস্থা এবং তাতে ধর্মীয় বিভাজনের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত সরকারের আমলে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় উৎসব এবং সরস্বতী পুজো বন্ধ করার সংস্কৃতি চালু হচ্ছিল তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ঐতিহ্যগতভাবে বাংলায় সরস্বতী পুজো কেবল কোন নির্দিষ্ট সম্প্রদায়ে সীমাবদ্ধ ছিল, কিন্তু হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন সব ধর্মের ছাত্রছাত্রী মিলেই বিদ্যার দেবী হিসেবে সরস্বতী পুজোকে একটি সার্বজনীন উৎসবের রূপ দিত। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম না করে তিনি ক্ষোভ উগরে বলেন, সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি হিন্দু ধর্ম মতে দিত। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন সবাই মিলে বিদ্যার দেবী হিসেবে তাকে আমরা বাংলায় গ্রহণ করতাম। আমি ধর্মীয় প্রথা নাই বা মানলাম, উৎসব হতো বিদ্যালয় বিদ্যালয়। আপনি বদলে দিয়েছেন। বিগত সরকারের আমলে কিভাবে ধর্মীয় বিভাজন হচ্ছিল সে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, আপনি কি বোঝালেন সরস্বতী মানে কেবলমাত্র হিন্দুদের দেবী, কেবলমাত্র হিন্দুরাই এই পুজো করতে পারেন? তাতে ফল কি হলো? মুর্শিদাবাদ জেলায় উলুবেড়িয়ায় বিদ্যালয়গুলোতে মুসলিম ছাত্রছাত্রী বেশি, সেখানে মাস্টার মশাইকে বলা হলো সরস্বতী পুজো বন্ধ করুন। আগে ছিল না বাংলাতে, আমরা বিভাজন করি না, আপনারাই বিভাজনের রাজনীতি করেছেন। ঐক্য ও সার্বজনীন ঐতিহ্য ভঙ্গ, অতীতে ধর্মীয় প্রথা ছাপিয়ে প্রতিটি বিদ্যালয়ে পুজো উৎসবের মতো পালিত হতো, কিন্তু রাজনীতি ও বিভাজনের সংস্কৃতির কারণে সরস্বতী পুজোকে সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে দেখা শুরু হয়েছে। নগর উগড়া ও যোগমায়া দেবী কলেজের ঘটনা, সরস্বতী পুজোতে ধর্মীয় বিভাজন নিয়ে বিগত সরকারের আমলে যা যা হয়েছে সে কথা বলতে গিয়েই নগর উগড়া এবং যোগমায়া দেবী কলেজের কথা বলেন তিনি। তিনি বলেন, বিগত সরকারের এক নেতা আল-আমিন মন্ডল বিদ্যালয়ে গিয়ে শিক্ষককে প্রশ্ন তোলেন, মাত্র 17 জন হিন্দু শিশু পড়ে বলে কেন এখানে পুজো করা হচ্ছে? তার প্রশ্ন, কেন বাংলায় এই ধরনের পরিস্থিতি তৈরি হবে? মুখ্যমন্ত্রীর কথায় ঐতিহাসিক যোগমায়া দেবী কলেজের ছাত্রীদের আদালতে গিয়ে আবেদন জানিয়ে সরস্বতী পুজোর অনুমতি আনতে হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজনৈতিক স্বার্থে বিভাজন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, সাধারণ মানুষ বা বিভিন্ন সম্প্রদায় নিজেরা বিভাজন সৃষ্টি করেনি, বরং রাজনৈতিক স্বার্থে শিক্ষাঙ্গন এবং পুজোকে ঘিরে এই বিভাজনের রাজনীতি তৈরি করা হয়েছিল। এই সরকার তা একেবারেই যে বরদাস্ত করবে না সেটাও স্পষ্ট করে দেন তিনি। বুধবার নেপাল চীন সীমান্তে নেমে আসে বিপর্যয়। ভোটেকোষী নদীতে ভয়ানক হরপা বান নেমে আসায় বহু গ্রাম ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত। এখনো পর্যন্ত 160-এর উপর মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, নিখোঁজ বহু। নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে যোগাযোগ করা যাচ্ছে না কলকাতা সহ এই রাজ্যের বহু পর্যটকের সঙ্গে। পশ্চিমবঙ্গের সরকারি হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত 36 জনের খোঁজ মিলছে না। পরিবারগুলিতে প্রতি মুহূর্তে উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছে। অনেকেই প্রিয়জনের ফোনের অপেক্ষায় প্রহর গুনছেন। বুধবারই নেপাল চীন সীমান্তে নেমে আসে বিপর্যয়। ভোটেকোষী নদীতে ভয়ানক হরপা বান নেমে আসায় বহু গ্রাম ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত 289 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, নিখোঁজ বহু। নিখোঁজদের মধ্যে রয়েছেন অনেক ভারতীয়। কৈলাস মানস সরোবরের যাত্রার উদ্দেশ্যে নেপালে গিয়েছিলেন পর্যটকেরা। নিখোঁজের তালিকায় রয়েছেন কলকাতা, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, দার্জিলিং সহ রাজ্যের বেশ কয়েকটি জেলার পর্যটকেরা। পরিবারগুলির দাবি যোগাযোগ করা যাচ্ছে না তাদের কারো সঙ্গেই। কোথায় রয়েছেন, কিভাবে রয়েছেন, এসব চিন্তা করেই উদ্বেগে কাটছে ওই পর্যটকদের পরিবারগুলির। কলকাতা থেকে নাকতলা এবং কসবা থেকে নেপাল ভ্রমণে গিয়েছেন রীনা বন্দ্যোপাধ্যায় এবং সুস্মিতা ভট্টাচার্য। ভ্রমণ সংস্থার সঙ্গে গিয়েছিলেন তারা। প্রয়াত তৃণমূল নেতা মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায় গত 21শে আগস্ট নেপালে গিয়েছিলেন একটি ভ্রমণ সংস্থার সঙ্গে। বুধবার থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। স্বামী শুভ্রাংশু জানিয়েছেন, এখনো পর্যন্ত কোনোভাবে যোগাযোগ করা যায়নি। নাকতলা ও কসবা রীনার পরিবার জানিয়েছে, 21শে আগস্ট নেপালে গিয়েছিলেন রীনা। বেড়াতে তিনি ভালোবাসেন, মায়ের সঙ্গে থাকেন রীনা। বেড়াতে যাওয়ার তার মাসি এবং ভাই রীনা মায়ের সঙ্গে নাকতলার বাড়িতে এসে রয়েছেন। মাসি জানান, রীনার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ভ্রমণ সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু তারাও কোনো খোঁজ দিতে পারেনি। রীনার মতোই ভ্রমণ সংস্থার মাধ্যমে নেপালে বেড়াতে গিয়েছেন কসবার সুস্মিতা। কসবায় তার পুত্র এবং পুত্রবধূ থাকেন। আদতে
সুস্মিতার বাড়ি উত্তর চব্বিশ পরগনার বারাসতে। অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুস্মিতা তার পুত্রবধূ তিয়াশা চট্টোপাধ্যায় বলেন, ভ্রমণ সংস্থার সঙ্গে গিয়েছিলেন, ঘন ঘন বেড়াতে যান শাশুড়ি। রবিবার শেষ ফোনে কথা হয়েছিল, পরে কাঠমান্ডুতে হোয়াটসঅ্যাপে কথা হয়। 21শে আগস্ট 30 জনের একটি দল নেপালের উদ্দেশ্যে যাত্রা করে। সেই দলে রয়েছেন সুস্মিতা। কাঠমান্ডুতে পৌঁছানোর পর ওই দলটি পশুপতিনাথ মন্দিরে যায়। এরপর সেখান থেকে মানস সরোবর যাওয়ার পথে কেরুং এলাকার দিকে রওনা দেয় দলটি। সেই যাত্রাপথে সুস্মিতার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরের বাসিন্দা সফটওয়্যার ইঞ্জিনিয়ার লোপামুদ্রা কুন্ডু নেপাল ভ্রমণে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন। বিপর্যয় নেমে আসার আগে তার সঙ্গে কথা হয়েছিল পরিবারের। তখন জানিয়েছিলেন চীন সীমান্তে রয়েছেন, কিন্তু এখন আর যোগাযোগ করা যাচ্ছে না তার সাথে। লোপামুদ্রার স্বামী শুভ্রজিৎ সিংহরায় ব্যাংক কর্মী। সোনারপুরের বৈকুণ্ঠপুরের বাসিন্দা লোপামুদ্রা একাই ঘুরতে ভালোবাসেন। প্রতি বছরই বিভিন্ন জায়গায় বেড়াতে যান তিনি। বাড়িতে রয়েছেন স্বামী, মা বাবা, এক ছেলে এক মেয়ে। গত 21শে আগস্ট একটি ভ্রমণ সংস্থার সঙ্গে 30 জনের একটি দল বেড়াতে যায়। পরিবারের সঙ্গে বুধবার সকালেও কথা হয়েছিল লোপামুদ্রার। দুর্গাপুর যোগাযোগ বিচ্ছিন্ন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের এক বাসিন্দা ওই দম্পতি। তারা 21শে আগস্টে কৈলাস মানস সরোবর ভ্রমণে যান। ওই দম্পতি হলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী সংঘমিত্রা। তারা কোথায় রয়েছেন, কিভাবে রয়েছেন পরিবারের কেউ জানেন না বলে দাবি। দেবাশিস দুর্গাপুর ইস্পাত হাসপাতালের কর্মী, সংঘমিত্রা শিক্ষকতা করেন। দুর্গাপুরে আর এক দম্পতি অরিন্দম গঙ্গোপাধ্যায় এবং মৌসুমী গঙ্গোপাধ্যায় নেপাল ভ্রমণে গিয়েছেন। তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারছে না পরিবার। দম্পতির খোঁজ না মেলায় উদ্বেগে পরিবার, আত্মীয় স্বজন থেকে শুরু করে গোটা তপবন সিটি এলাকা। দেবাশিস সংঘমিত্রাদের মতো 21শে আগস্ট নেপাল ভ্রমণে যান অরিন্দম মৌসুমী। বিপর্যয়ের খবর পাওয়ার পর যোগাযোগের চেষ্টা করে পরিবার, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। ফলে উদ্বেগ বাড়ছে গঙ্গোপাধ্যায় পরিবারে। স্থানীয় বাসিন্দা গৌতম অধিকারী বলেন, নেপাল হয়ে মানস সরোবর বেড়াতে যাওয়ার কথা ছিল ওদের। এর আগেও 2 দিন আমি ফোন করেছিলাম, ফোন বেজেছিল কিন্তু রিসিভ করতে পারিনি। কিন্তু বিপর্যয়ের পর থেকে ওদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আমরা খুব চিন্তায় রয়েছি, উদ্বিগ্ন রয়েছি। দুর্গাপুর থেকে ওই সংস্থার সঙ্গে মোট 6 জন ভ্রমণে গিয়েছিলেন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের খান বাহাদুর রোডের বাসিন্দা স্বপন মণ্ডল এবং তার স্ত্রী মৌ মণ্ডল। দুজনেই পেশায় শিক্ষক ছিলেন এবং বর্তমানে অবসরপ্রাপ্ত। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় 7 দিন আগে তারা নেপালে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে তাদের কৈলাসে যাওয়ার কথা ছিল, কিন্তু নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর থেকে তাদের সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনো যোগাযোগ নেই। মোবাইলও বন্ধ থাকায় উদ্বেগ আরো বাড়ছে। তারকেশ্বরের চলপটির বাসিন্দা স্নেহাশিস দত্তের খোঁজ মিলছে না। গত 21শে আগস্ট একটি সংস্থার সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। সেই সংস্থার কর্মী জয়ন্ত সান্যালের বাড়িও তারকেশ্বরে, তিনিও সেই দলে রয়েছেন। স্নেহাশিসের পরিবার জানাচ্ছে, রক্সোল পৌঁছে সেখান থেকে কাঠমান্ডুতে যান পর্যটকেরা। মঙ্গলবার কাঠমান্ডুতেই ছিলেন। বুধবার নেপাল সীমান্ত থেকে তিব্বত সীমান্ত পেরোনোর কথা ছিল। বুধবার সকাল 7:25 প্রৌঢ় তার স্ত্রী সোমা দত্তকে ফোন করে জানান তারা অভিবাসন দপ্তরে যাচ্ছেন। সকাল 8টা নাগাদ সেখানে পৌঁছে যান তারা। যে সময় হরপা বান আসে সে সময় ঘটনাস্থলে ছিলেন পর্যটকেরা, তাই খোঁজে না মেলায় দুশ্চিন্তায় সময় কাটাচ্ছে পরিবার। কৈলাস মানস সরোবর দর্শনে বেরিয়েছিলেন শিলিগুড়ির বাসিন্দা সমর মণ্ডল। নেপালে বিপর্যয়ের পর থেকে নিখোঁজ তিনিও। মঙ্গলবার শেষবার পরিবারের সঙ্গে কথা হয়েছিল তার। শান্তিনগর বউবাজার এলাকার বাসিন্দা সমর বেড়াতে ভালোবাসেন। সেই ভালোবাসার তাগিদে এবার তিনি পাড়ি দিয়েছিলেন কৈলাসের উদ্দেশ্যে। গত 16ই আগস্ট শিলিগুড়ি থেকে ট্রাভেল এজেন্সি মারফত নেপালের উদ্দেশ্যে রওনা দেন। সব ঠিকই ছিল, পরিবারের সঙ্গে সেই মুহূর্তে প্রতি মুহূর্তে তার কথা হচ্ছিল, কিন্তু মানস সরোবরে পৌঁছানোর আগে তার শারীরিক পরিস্থিতির অবনতি হয়। কাজে তিনি ফিরে আসতে চাইছিলেন বারবার, কিন্তু কৈলাস যাত্রার আকাঙ্ক্ষাও ছিল। পরিবার জানিয়েছে, বুধবার তার অভিবাসন দপ্তরের কাজ চুকিয়ে কাঠমান্ডু ফিরে আসার কথা ছিল। সমরের দাদা ইতিমধ্যেই ভাইয়ের খোঁজে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হাওড়ার সাকরাইল থানার অন্তর্গত আন্দুল হাটগাছা এলাকার বাসিন্দা 68 বছরের অনিতা দাস নেপাল ভ্রমণে গিয়ে নিখোঁজ তিনিও। পরিবার জানিয়েছে, কৈলাস মানস সরোবর যাত্রা করার দীর্ঘদিনের ইচ্ছে ছিল তার। মঙ্গলবার সকাল 8টা নাগাদ তার সঙ্গে ছেলে শেষবার কথা হয়েছিল। সেই সময় জানিয়েছিলেন তারা নেপাল তিব্বত সীমান্তের কাছাকাছি রয়েছেন। এখনো পর্যন্ত অনিতার সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। মোবাইল বন্ধ বলছে। নিউটাউনে তথ্য প্রযুক্তি সংস্থা L&Tর বিশাল অফিস উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রদীপ জ্বালিয়ে আনন্দ নিকেতন নামে এই ক্যাম্পাসের উদ্বোধন করেন তিনি। এই অফিসটি 7,48,000 বর্গফুট এলাকা জুড়ে অবস্থিত। অফিস উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সংস্থার নিউটাউন ক্যাম্পাসে মোট 5800 জনের কর্মসংস্থান হবে। যেসব দক্ষ মেধাবী রাজ্যবাসী বাংলা ছেড়ে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ বা অন্য কোনো দেশে চলে গিয়েছেন তাদের রাজ্যে ফেরার বার্তা দেন শুভেন্দু। তার কথায়, দয়া করে ফিরে আসুন, এখানে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হয়েছে। বৃহস্পতিবার নিউটাউনে L&Tর অফিস উদ্বোধনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক পীযূষ কানোডিয়া। অফিস উদ্বোধন করে শুভেন্দু জানান, রাজ্যের উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ ডাবল ইঞ্জিন সরকার এই ক্যাম্পাসে একটি বার্তা বহন করছে, আবার বাংলা শীর্ষস্থানে যেতে পারে। ডাবল ইঞ্জিন সরকার রাজ্যে কর্মসংস্থান তৈরিতে বদ্ধপরিকর। ছোট শিল্প উদ্যোগকে সাহায্য করবে সরকার। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, রাজ্যে আরো বিনিয়োগ হবে। শুভেন্দুর কথায়, রাজ্যে দক্ষতা সম্পন্ন কর্মীর কোনো অভাব নেই। আগের সরকার যোগ্যদের সম্মান দিতে পারেনি, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। যুব সমাজকে আর রাজ্য ছাড়তে হবে না। বাংলার পুনর্গঠনে ডাবল ইঞ্জিন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি পশ্চিমবঙ্গে আরো বিনিয়োগ হবে। পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের পর এটাই রাজ্য জুড়ে প্রথম দুর্গোৎসব। ফলে পুজোর আগে প্রশাসনিক পরিষেবা এবং পরিকাঠামোর মান ঠিক রাখা নতুন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা দিচ্ছে। পুজোর আগেই রাস্তা মেরামতির কাজ শেষ করতে উদ্যোগী রাজ্য সরকার। শারদোৎসবের আর মাত্র 2 মাস বাকি, তার আগে রাজ্য জুড়ে রাস্তাঘাট মেরামতির কাজ শেষ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 10ই অক্টোবর মহালয়া, ওই দিনেই আগেই রাজ্যের সমস্ত ধরনের রাস্তা চলাচলের উপযোগী করে তোলার লক্ষ্য নিয়ে নবান্ন থেকে ইতিমধ্যেই জেলায় জেলায় নির্দেশ পাঠানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। উৎসবের মৌসুমে বেহাল রাস্তাঘাটের কারণে সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়েন তা নিশ্চিত করতে এই উদ্যোগ রাজ্য সরকারের। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের পর এটাই প্রথম দুর্গোৎসব। ফলে পুজোর আগে প্রশাসনিক পরিষেবা এবং পরিকাঠামোর মান ঠিক রাখা নতুন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা দিচ্ছে। বিশেষ করে রাজ্য সরকার পরিবর্তন হলেও নিচুতলার প্রশাসনিক কাঠামোর বড় অংশ এখনো বিজেপির নিয়ন্ত্রণে নেই বলে অনেকের ধারণা। পঞ্চায়েত ও পুরসভা স্তরে 95% বেশি জায়গায় ক্ষমতা রয়েছে বিগত শাসক দল কালীঘাট তৃণমূলের। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে প্রশাসনিক ব্যবস্থার উপরই বেশি নির্ভর করতে হচ্ছে নবান্নকে। পুরসভা এলাকায় প্রশাসকের মাধ্যমে এবং গ্রামীণ এলাকায় জেলা শাসক, বিডিও সহ সরকারি আধিকারিকদের কাজে লাগিয়ে উন্নয়ন প্রকল্প রূপায়ণের চেষ্টা চলছে। পুজোর আগে রাস্তা মেরামতির এই বিশেষ কর্মসূচিতে একযোগে নামছে রাজ্যের পুর এবং নগর উন্নয়ন দপ্তর, পূর্ত দপ্তর এবং পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর। শহরাঞ্চলের পুরো এলাকায় রাস্তা থেকে শুরু করে রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা সব ক্ষেত্রেই কোথায় কি ধরনের মেরামতের প্রয়োজন তার তালিকা তৈরি করে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের শীর্ষ কর্তাদের মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, দুর্গাপুজোর সময় রাস্তাঘাট নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির কোনো সুযোগ রাখা যাবে না। মহালয়ার দিন থেকে কার্যত উৎসবের আবহ শুরু হয়ে যায়। তাই 10ই অক্টোবরের মধ্যে মেরামতের কাজ শেষ করে রাজ্য জুড়ে পুজোর আগে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক ও মসৃণ রাখাই এখন শুভেন্দু সরকারের অন্যতম প্রধান প্রশাসনিক লক্ষ্য। হিমালয়ের রুদ্ররশ্মির ছারখার নেপাল, শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে পাহাড়ের কোলে থাকা ছোট্ট দেশটিতে। তারপরে ভারতকে সতর্ক বার্তা দিলেন নেপালের বিদেশ মন্ত্রী শিশির খানাল। মনে করিয়ে দিলেন, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ভারতকেও নেপালের মতো বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। শিশিরের মতে, ভারত ও নেপালের ঐতিহাসিক সম্পর্ককে বরাবর সাংস্কৃতিক মেলবন্ধনে বাধা হয়েছে, কিন্তু এবার পরিবেশগত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করার সময় এসেছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে শিশির বলেন, ভারত ও নেপালের সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্ককে আমরা বরাবরই রুটি বেটি কিংবা সীতারামের আত্মিক ও সাংস্কৃতিক বন্ধন দিয়ে ব্যাখ্যা করে এসেছি। আমাদের ধর্মীয় ও সভ্যতার মেলবন্ধন অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষিতে দুই দেশের সম্পর্কে পরিবেশগত এবং বাস্তুতান্ত্রিক সুরক্ষার নিরিখে নতুনভাবে পর্যবেক্ষণ করা জরুরি। নেপালের বিদেশ মন্ত্রীর মতে, হিমালয় গললে সমুদ্রের জলস্তর বাড়বেই। বুধবার সেই ভয়ানক ঘটনাটা আমাদের চোখের সামনে ঘটেছে। আচমকা জলস্তর বেড়ে গিয়ে নেপালের একের পর এক এলাকা ধস হয়ে গিয়েছে। কয়েক ঘন্টার মধ্যে ভেসে গিয়েছে একের পর এক শহর। নেপালের এহেন পরিস্থিতি ভারতের পক্ষেও অশনি সংকেত বলে করিয়ে দিয়েছেন শিশির। তার কথায়, পরিবেশগতভাবে চীন, নেপাল এবং ভারত, ভুটান একে অপরের সঙ্গে যুক্ত। আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে আগামী দিনে হিমালয়ের পরিবেশ বাঁচিয়ে রাখার উপরে। শিশির মনে করিয়ে দিয়েছেন, হরপা বান এবার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেনি, কিন্তু পরবর্তীকালে ভারতের এমনও বিপর্যয় হতেই পারে। তাই জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলি মাথায় রেখে শত্রুতা ভুলে সব দেশের সচেতন হওয়া উচিত। উল্লেখ্য, নেপাল বিপর্যয়ে স্থানীয় নাগরিকদের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই বিপর্যয়ে এখনো পর্যন্ত 288 জন ভারতীয় নিখোঁজ। দেশের বিভিন্ন জায়গা থেকে একাধিক ট্রাভেল এজেন্সির মাধ্যমে মানুষ নেপালে গিয়েছিলেন। সেখানে থেকে নেওয়া তথ্য এবং নেপালে কর্মরত মিলিয়ে মোট 288 জন ভারতীয় এখনো নিখোঁজ রয়েছেন। তিব্বতে উদ্ধারের অপেক্ষায় রয়েছেন 200 জন। জয়সওয়াল এটাও জানান, যেটুকু তথ্য পাওয়া গিয়েছে তা প্রাথমিক, বাস্তবে সংখ্যাটা আরো বেশি হতে পারে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ নিবেশ পর্যালোচনা বা এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে চলা শুনানিতে তৈরি হলো এক চাঞ্চল্যকর পরিস্থিতি। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানির সময় সরাসরি প্রশ্ন ওঠে, বাংলায় কি তবে আবারও নতুন করে বিধানসভা নির্বাচন হতে পারে? আদালতের এই পর্যবেক্ষণের পরই রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে তীব্র জল্পনা। এদিনের শুনানিতে আবেদনকারীর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন। একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রতিবেদন আদালতে জমা দেন। তার দেওয়া তথ্য অনুযায়ী এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ দেওয়া হয়েছিল, ট্রাইব্যুনালের রায়ে তাদের প্রায় 90% নামই বৈধ বলে প্রমাণিত হয়েছে। অর্থাৎ বিশাল সংখ্যক মানুষের নাম ভুলবশত বা অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পরিসংখ্যান এবং বিতর্কের মূল বিষয়গুলি এক নজরে বিপুল মামলা। বাংলা এসআইআর সংক্রান্ত মোট 38 লক্ষ মামলা দায়ের হয়েছে। এর মধ্যে 31 লক্ষ মামলা নাম বাদ যাওয়ার বিরুদ্ধে এবং 7 লক্ষ মামলা নাম মুছে দেওয়ার জন্য করা হয়েছে। এখনো পর্যন্ত মাত্র 83,000
মামলায় রায় ঘোষণা করা হয়েছে। ভুল বাতিলের বহর এই ৮৩,০০০ মামলার মধ্যে প্রায় ৭৫,০০০ ক্ষেত্রে ট্রাইব্যুনাল জানিয়েছে যে নাম বাদ দেওয়ার সিদ্ধান্তটি ভুল ছিল, অর্থাৎ বাদ পড়া নামে প্রায় ৯০% সঠিক এবং বৈধ ভোটারের ব্যবধান এবং এসআইআর। তৃণমূল কংগ্রেসের দাবি অনুযায়ী বিধানসভা নির্বাচনে বিজেপি এবং টিএমসির প্রাপ্ত ভোটের ব্যবধানের চেয়ে এসআইআর মামলার সংখ্যা অনেক বেশি। টিএমসি সাংসদ তথা প্রবীণ আইনজীবী কল্যাণ ব্যানার্জির দাবি, রাজ্যের অন্তত ৩১টি এমন বিধানসভা আসন রয়েছে যেখানে জয় পরাজয়ের ব্যবধানের চেয়ে এসআইআর এ বাতিল হওয়া ভোটের সংখ্যা অনেক কম। এর মধ্যে বালি, হেমতাবাদ এবং সাতগাছিয়ার মতো আসনগুলিও অন্তর্ভুক্ত রয়েছে। শাসক দলের দাবি, এই বাতিল হওয়া ভোটগুলি মূলত তাদেরই সমর্থক ভোটারদের ছিল। শুনানি চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেন, কোন বিধানসভা কেন্দ্রে যদি জয়ের ব্যবধান কম থাকে এবং উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে যায়, তবে সামগ্রিক নির্বাচনী ফলাফলের উপর তার গভীর প্রভাব পড়তে পারে। আদালতের এই পর্যবেক্ষণ এবং ট্রাইব্যুনালের রায়ে ৯০% নাম সঠিক প্রমাণিত হওয়ায় তথ্যটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে শীর্ষ আদালত। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে সমস্ত প্রাসঙ্গিক তথ্য সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দিনে এই মামলার রায় এবং আদালতের পরবর্তী পদক্ষেপ বাংলার রাজনীতিতে কি মোড় নেয়, এখন সেটাই দেখার। দেশের অন্নদাতাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে দীর্ঘদিন ধরেই নানা কল্যাণমূলক প্রকল্প চালিয়ে আসছে কেন্দ্রীয় সরকার, যার মধ্যে অন্যতম জনপ্রিয় এবং সফল একটি উদ্যোগ হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা সংক্ষেপে পিএম কিষাণ যোজনা। এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের মাধ্যমে দেশের যোগ্য কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হয়। এবার এই প্রকল্পের ২৪তম কিস্তি নিয়ে সামনে এলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, যা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে জল্পনা। কার অ্যাকাউন্টে ঢুকবে ৪,০০০ টাকা? সাধারণ নিয়ম অনুযায়ী পিএম কিষাণ যোজনার আওতায় দেশের যোগ্য উপভোক্তাদের প্রতি বছর মোট ৬,০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। এই টাকা একসাথে দেওয়া হয় না, বরং প্রতি ৪ মাস অন্তর ৩টি সমকিস্তিতে ২,০০০ টাকা করে সরাসরি ডিবিটি প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় কেন্দ্র। সূত্রের খবর, আসন্ন ২৪তম কিস্তিতে বেশিরভাগ কৃষকরা নির্ধারিত নিয়মে ২,০০০ টাকা করে পাবেন। তবে বিশেষ কিছু ক্ষেত্রে অঙ্কের হেরফের হতে পারে। কোনো কৃষকের যদি প্রযুক্তিগত বা অন্য কোনো কারণে আগের কিস্তির টাকা আটকে গিয়ে থাকে এবং বর্তমানে সেই সমস্যার সমাধান হয়ে যায়, তবে সরকার বকেয়া কিস্তি এবং চলতি কিস্তি একসাথে পাঠিয়ে দেয়। ফলে যেসব উপভোক্তা ২৩তম কিস্তি আটকে ছিল, তারা বকেয়া ২,০০০ এবং ২৪তম কিস্তির ২,০০০ সব মিলিয়ে ১ লাফে মোট ৪,০০০ টাকা পেতে পারেন বলে জোরালো জল্পনা শুরু হয়েছে। বাকিদের অ্যাকাউন্টে বরাবরের মতো নির্ধারিত ২,০০০ টাকায় ঢুকবে। কবে আসবে ২৪তম কিস্তির টাকা? পিএম কিষাণ যোজনার পরবর্তী বা ২৪তম কিস্তির টাকা ঠিক কবে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছবে, তা নিয়ে এখন থেকে শুরু হয়েছে হিসাব নিকাশ। সাধারণত নিয়ম মেনে প্রতি ৪ মাস অন্তর এই কিস্তির টাকা দেওয়া হয়। এর আগে গত জুন মাসে ২৩তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। সেই হিসাব কষে ওয়াকিবহাল মহলের অনুমান, আগামী অক্টোবর মাসের দিকে পরবর্তী কিস্তি মুক্তি পেতে পারে। তবে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো নির্দিষ্ট বা আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করা হয়নি। দপ্তরের তরফে অফিসিয়াল ঘোষণা এলেই পরিষ্কার হয়ে যাবে ঠিক কবে নাগাদ কৃষকদের পকেটে ঢুকবে এই কাঙ্ক্ষিত টাকা।